আচ্ছা ঠিক আছে, দেখা না গেলে বা শুনতে না পেলে আমাকে বলবেন। জি ম্যাম। মাত্র দুইজনকে নিয়ে ক্লাস করব, আসিফ আর শহীদুল্লাহ। বাকিরা কোথায়? আস্তে আস্তে আসবে সবাই। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। জি ম্যাম। স্যার ইকোসাইনার্স পড়ব, ঠিক আছে? আগেও পড়েছিলাম, জাস্ট রিভিউ করব। আসি যে ইকোসাইনার্স বা অটাকয়েডস কাকে বলে। ইকোসা মানে হলো 20, মানে 20 কার্বন বিশিষ্ট লং চেইন ফ্যাটি অ্যাসিড আছে, এরকম প্রোডাক্টকে বলে ইকোসাইনার্স। The icosainers are the oxygenation product of polyunsaturated 20 carbon long chain fatty acid. এটা এমসিকিউ এর জন্য একটু মনে রাখতে হবে যে ইকোসাইনার্স এর ইকোসা মানে কি। ইকোসা মিন্স 20, ইকোসা হলো একটা গ্রিক ওয়ার্ড। আর আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, সেরোটোনিন এগুলিকে কি বলি, আরেকটা ওয়ার্ড বলি অটাকয়েডস বলি। অটাকয়েডস একটা গ্রিক ওয়ার্ড, এর অটাস মানে হলো সেলস আর একোস মানে হলো রিমেডি। মানে আমাদের বডিতে কোনো ইনজুরি হলে বডি নিজেই, মানে সেলফ মানে নিজে যে একটা রিমেডি রিলিজ করে সেটাকে বলে অটাকয়েডস। মানে এটা আমার বাইরে থেকে দিতে হবে না, আমার বডি নিজেই নিজেকে হিল করার জন্য নিজের বডি। অটাকয়েডস এর মধ্যে কি কি আছে দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন, লিউকোট্রিনস, ব্র্যাডিকাইনিন, হিস্টামিন, সেরোটোনিন, নাইট্রিক অক্সাইড, অ্যানজিওটেনসিন। মেইনলি পড়বো এই ইকোসাইনার্স তিনটা আর হিস্টামিন। অ্যানজিওটেনসিনের আমরা ডিটেইলস পড়েছি কার্ডিওভাস্কুলার সিস্টেমে, যখন আমরা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার অথবা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস পড়ি, তখন আমরা অ্যানজিওটেনসিনটাও তখন ইলাবোরেটলি পড়ে নিয়েছিলাম। আমরা রিভিউ ক্লাসে আবার পড়ব। তাহলে যদি বলে অটাকয়েডস এর নাম লেখো, নেম দা অটাকয়েডস, এই সবগুলি নাম লিখতে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন, লিউকোট্রিন, ব্র্যাডিকাইনিন, histamine, serotonin, nitric oxide, angiotensin, endothelin and substance P. এই ব্র্যাডিকাইনিন আর সাবস্টেন্স পি আমাদের বডিতে যদি বেড়ে যায় আমরা কি ফিল করি বলো তো? পেইন হওয়ার জন্য মেইনলি দায়ী হলো এই ব্র্যাডিকাইনিন আর সাবস্টেন্স পি। আমরা পেইন সেন্সেশন যে হয় এই দুটো বেড়ে যাওয়ার কারণে। এখন আসো এই ইকোসাইনার্স গুলি কোত্থেকে আসে। প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন, লিউকোট্রিনস এগুলি আসে। আমরা জানি যে আমাদের সেল মেমব্রেনে একটা ফসফোলিপিড বাইলেয়ার আছে, লিপিড বাইলেয়ার। এখানে দেখো এটা হলো আমাদের সেল মেমব্রেনের ফসফোলিপিড বাইলেয়ার, দুইটা লেয়ার। এখানে যে ফসফোলিপিডটা আছে এখান থেকে আসে অ্যারাকিডোনিক অ্যাসিড। এ মিন্স অ্যারাকিডোনিক অ্যাসিড। কিভাবে আসে? ফসফোলাইপেজ A2 নামে একটা এনজাইম আছে যা কিনা এই ফসফোলিপিডকে ভেঙে অ্যারাকিডোনিক অ্যাসিড প্রডিউস করে। কেন করে? যখন কোনো কারণে, দেখো এটার স্টিমুলাইটা কি? স্টিমুলাইটা হলো এনি ফিজিক্যাল, কেমিক্যাল, ইনফ্লামেটরি অর মাইটোজেনিক স্টিমুলাই। এই স্টিমুলাই গুলি পেলে এই আমাদের সেল মেমব্রেনের ফসফোলিপিডটা ভাঙবে, তখন অ্যারাকিডোনিক অ্যাসিড সিনথেসিস হবে বাই দ্য হেল্প অফ এনজাইম ফসফোলাইপেজ A2। ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ইনহিবিট কে করে? একটা নাম বলো। আচ্ছা এটা মনে রাখো, আমরা পড়বো যখন আমরা আসবো যে ইনহিবিটরস গুলি তখন পড়বো, কিন্তু এটা তোমরা জানো, এটা তো বলতে পারার কথা। ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট কে করে? আচ্ছা তাহলে স্টিমুলাস গুলি কি হলো? যে ফিজিক্যাল, কেমিক্যাল অর এনি মানে ইনজুরিয়াস স্টিমুলাই এর কারণে আমাদের এই ফসফোলিপিডটা ভেঙে অ্যারাকিডোনিক অ্যাসিড হবে। এখন এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ে,
এটাকে বলে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে, এটাকে বলে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে। সাইক্লোঅক্সিজেনাস এই এনজাইমটার আরেকটা নাম হলো কক্স। লাইপোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে আসে লিউকোট্রিনস আর লাইপোক্সিন। এইচটি মানে হলো হাইড্রক্সি ইকোসায়ানাইড, এটা লাগবে না তোমাদের। লিউকোট্রিনস আর লাইপোক্সিনটা মনে রাখবে। আর সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে দিয়ে আসে তিনটা, এই তিনটাকে একসাথে বলে প্রোস্টানয়েডস। প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সেন এন্ড প্রোস্টাসাইক্লিন। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কে আরেকটা নাম বলা হয় প্রোস্টাসাইক্লিন। তাহলে এই ফিগারটা মনে রাখবে, ঠিক আছে? আমরা যদি আমাদের বডিতে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বা থ্রম্বোক্সিন সিনথেসিস অর লিউকোট্রিন সিনথেসিস ইনহিবিট করতে চাই, কি করতে হবে? হয় এই ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ইনহিবিট করে দিতে হবে, অথবা লাইপোঅক্সিজেনাস পাথওয়েকে ইনহিবিট করতে হবে, অথবা আমি যদি স্পেসিফিক্যালি চাই যে আমি লিউকোট্রিনসটা চাই না, লিউকোট্রিনস ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, সো অ্যাজমার পেশেন্টকে আমি কি দেই? লিউকোট্রিনস রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দেই, জাফিলুকাস, মন্টেলুকাস। দেখো এই প্রোস্টানয়েড সিনথেসিসের এনজাইমটাকে বলে, নাম আছে প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ডোপারঅক্সিডেজ সিনথেস অর সাইক্লোঅক্সিজেনেস। এই কক্সটা হয় সাইক্লোর সি আর অক্সিজেনেসের এই অক্স। কক্স 1 টাকে বলে এক্সপ্রেস কনস্টিটিউটিভলি ইন মোস্ট সেল, মানে আমাদের বডির সেলে নরমালি এটা এক্সপ্রেস হয়, নরমালি থাকে। এর কাজ হলো হাউসকিপিং অ্যাক্ট আর সাইটোপ্রোটেকশন অ্যাক্ট। আমরা যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফার্মাকোলজি পড়েছিলাম তখন পড়েছি যে প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের স্টমাকে কিছু সাইটোপ্রোটেক্টিভ ফাংশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়ে। এই জন্য এটাকে বলে হাউসকিপিং আর সাইটোপ্রোটেক্টিভ ফাংশনের জন্য কক্স 1 টা দায়ী। কক্স 2 হলো ইনডিউসিবল। ধরো আমাদের কোনো ইনফ্লামেশন হলো, ইনজুরি হলো, কার্সিনোমা হলো, তখন এটা রিলিজটা ইনডিউস হবে। ঠিক আছে, তাহলে কক্স হলো দুই ধরনের, কক্স 1 এন্ড কক্স 2। যেহেতু কক্স 1 টা দেখো এটার ফাংশনটা কিন্তু প্রোটেক্টিভ ফাংশন, তাই আমরা যদি কোনো নন সিলেক্টিভ ইনহিবিটর দেই যেটা দুটাকেই বন্ধ করে দিবে, কক্স 1 কক্স 2, তাহলে তো আমরা এই সাইটোপ্রোটেক্টিভ ফাংশনটাও পাবো না। এজন্য নিউ ড্রাগ সিনথেসিস করে কক্স 2 সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর ব্যবহার করা হয়, যাতে ইনফ্ল্যামেটরি যে রিলিজ হবে অটোকয়েসলি ওটাকে আমরা বন্ধ করতে পারি। নাও ইফেক্টস অফ প্রোস্টানয়েড। আমাদের বডিতে A to Z সবগুলি সিস্টেমে এই প্রোস্টাগ্ল্যান্ডিন বা প্রোস্টানয়েডস গুলির ইফেক্ট আছে। ভাস্কুলার স্মুথ মাসলে কি করে? থ্রম্বোক্সিন A2 is a potent vasoconstrictor। আমাকে আর দুইটা ভেসোকনস্ট্রিক্টর এজেন্টের নাম বলতে পারবে? অ্যাঞ্জিওটেনসিন কি ভেসোকনস্ট্রিক্ট করে নাকি ভেসেল ডাইলেট করে? অ্যাঞ্জিওটেনসিনও কিন্তু ভেসোকনস্ট্রিক্টর একটা। তাহলে ইফেক্টস অফ প্রোস্টানয়েড অন ভাস্কুলার স্মুথ মাসল, হলো থ্রম্বোক্সিন A2 is a potent vasoconstrictor, আর ভেসোডাইলেট কে করে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এই ভেসোডাইলেটিং প্রপার্টির কারণে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর একটা অ্যানালগ ব্যবহার করি পালমোনারি হাইপারটেনশন। এটা আমরা নেক্সট আসব। দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা ইজ অলসো a vasoconstrictor। তাহলে দুইটা আমরা ভেসোকনস্ট্রিক্টর পেলাম এখানে। এগুলি এমসিকিউ এর জন্য অবশ্যই ভালোভাবে পড়তে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 টা ভেসোডাইলেট করে আর থ্রম্বোক্সিন A2 প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা ভেসোকনস্ট্রিক্ট করে ভেসেলকে। নেক্সট হলো আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে কি করে। আমরা একটু আগে পড়েছিলাম যে এটা কিছু সাইটোপ্রোটেক্টিভ ফাংশন করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে। দেখো
most of the prostaglandin and thromboxane are active GIT smooth muscle. Activate মানে কন্ট্রাক্ট করবে GIT স্মুথ মাসলকে। আর সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট কি হবে, এটা রিটেন কোশ্চেনে এসেছে। What are the effects of prostaglandin on gastric mucosa? Gastric mucosa তে এটা কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটাকে কমাবে, বাইকার্বনেট সিক্রেশন বাড়াবে, মিউকাস সিক্রেশন বাড়াবে এবং ব্লাড ফ্লো বাড়াবে। তার মানে কি হলো, যেটা অ্যাগ্রেসিভ ফ্যাক্টর পিইউডি ওটাকে কমাচ্ছে, প্রোটেক্টিভ ইফেক্টের এজেন্টগুলিকে বাড়াচ্ছে। তার মানে সাইটো প্রোটেকশন হলো। সাইটো মিন্স সেল, জিআইটি সেলকে সে প্রোটেক্টিভ একটা ইফেক্ট করে প্রোস্টাগ্ল্যান্ডিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমায়, বাইকার্বনেট, মিউকাস এবং ব্লাড ফ্লো বাড়ায়। এটা মনে রাখবে, এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। What are the effects of prostaglandin on GI tract? Now the next effects on our respiratory tract. Respiratory tract से की হয় যে respiratory smooth muscle is relaxed by prostaglandin E2 and I2. দেখো I2 গুলি সবসময় ভালো কাজ বা রিল্যাক্সেন্ট ইফেক্ট গুলি করে। Contracted by prostaglandin D2, thromboxane A2 and prostaglandin F2 alpha. যেহেতু এখন আমরা প্রোস্টানয়েডস এর ইফেক্ট গুলি করছি, এজন্য এখানে লিউকোট্রিনসটা নেই, কিন্তু লিউকোট্রিনস কিন্তু ব্রঙ্কিয়াল স্মুথ মাসলকে কন্ট্রাক্ট করে। এজন্য আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ব্যবহার করি। প্লেটলেটে কি করে, its function is very much important. Thromboxane A2 causes platelet aggregation. আমরা যে লো ডোজ অ্যাসপিরিন ব্যবহার করি টু প্রিভেন্ট প্লেটলেট অ্যাগ্রিগেশন, কেন করি? এই থ্রম্বোক্সান A2টাকে যাতে সিনথেসিসটাকে বন্ধ করে রাখে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2টা কি করবে, ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন। এটা মনে রাখবে, I2 inhibit platelet aggregation and thromboxane A2 causes platelet aggregation. That's why we use low dose aspirin to prevent platelet aggregation by thromboxane A2. In the renal system, দেখো prostaglandin E2 and I2 increases GFR, increase sodium and water excretion and increase renin release. আর thromboxane A2 টা কি করে, vasoconstriction করে। তার মানে GFR কমে যাবে, decline in renal function, thromboxane A2। রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে প্রোস্টাগ্ল্যান্ডিনের ইফেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Uterine muscle is contracted by prostaglandin F2 alpha, thromboxane A2 and low concentration of prostaglandin E2. আর I2 টা কি করবে, রিল্যাক্সেশন করবে। And also high concentration of prostaglandin E2 causes relaxation of uterine muscle. দেখো prostaglandin F2 যে আমাদের বডিতে নরমালি রিলিজ হয় is essential for onset of parturition. Parturition means কি, বেবি ডেলিভারির যে প্রসেসটা, তখন তো আমাদের বডিতে অক্সিটোসিন রিলিজটা বেড়ে যায়, সেই সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফাটাও দরকার হয় যে লেবারের অনসেট, লেবার পেইনের অনসেটের জন্য। কারণ এটা কি করবে, ইউটেরাইন মাসলকে কন্ট্রাক্ট করে, অক্সিটোসিনও ইউটেরাইন মাসলকে কন্ট্রাক্ট করে, যার কারণে নরমালি ইন্ডাকশন অফ লেবার হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন E2, আমাদের যে ফিভার হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টা কি করে, হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার রেগুলেটরি একটা সেন্টার আছে, ওইখানে যে রিসেট করে রেগুলেটরি সেন্টারটাকে, এই জন্য আমাদের ফিভার হয়, টেম্পারেচার বেড়ে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা প্যাথোলজিতেও পড়েছো, এক্সোজেনাস পাইরোজেন কি কি আছে আর এন্ডোজেনাস পাইরোজেন কি কি আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2, F2 আলফা আর I2 ফিভার ইনডিউস করে।
আর আমাদের এন্ডোজেনাস পাইরোজেন কি আছে? ইন্টারলিউকিন 1, ইট ইজ a cytokine which in turn promote the synthesis and release of prostaglandin E2. এগুলি এমসিকিউ এর জন্য দু একবার পড়বে, দেখবে এমসিকিউ তে আসলে অটোমেটিক মনে পড়ে যাবে। আমরা এই পাইরোজেন গুলিকে কিভাবে ব্লক করতে পারি? অ্যাসপিরিন অথবা আদার অ্যান্টিপাইরেটিক এজেন্ট দিলেই তো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে। যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলি আমরা দেই, এনএসআইড হতে পারে অথবা স্টেরয়েডাল হতে পারে। আমাদের ন্যাচারাল স্লিপের জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এর একটা ইফেক্ট আছে। Prostaglandin E2 and also are the predominant prostanoids associated with inflammation. চোখে কি করে? আমরা জানি যে ল্যাটানোপ্রোস্ট একটা ড্রাগ আছে যেটা আমরা গ্লুকোমাতে ব্যবহার করি। তার মানে কি? এটা ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে কমাবে। প্রোস্টাগ্ল্যান্ডিন ই আর এফ মেইনলি করে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, এটা কি করে? অ্যাকুয়াস হিউমারের আউটফ্লোটাকে বাড়ায়, যার কারণে intraocular প্রেশারটা কমে। Increases the outflow of aqueous humor from the anterior chamber via the evoscleral pathway. আমরা তো অ্যান্টিগ্লুকোমান ড্রাগে পড়েছিলাম যে কিছু কিছু ড্রাগ আছে যে aqueous humor-এর আউটফ্লোটা বাড়াবে, আর কিছু কিছু ড্রাগ আছে যে aqueous humor-এর সিনথেসিস বা ফর্মেশনটাকে কমিয়ে দেবে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যানালগস গুলি কি করবে? aqueous humor-এর আউটফ্লোটাকে বাড়ানোর মাধ্যমে ইন্ট্রাঅকুলার প্রেশার কমাবে। Now the clinical uses of prostaglandin analog. এটা কিন্তু অস্পিতে প্রায় আসে যে prostaglandin analogs used in মানে obstetric use of prostaglandin analog, এটা অস্পিতে দেখবে রিপিটেডলি এক বছর আসে, পরের বছর আসে না। obstetric ইউজটা মেইনলি আসে, তোমরা সবই পড়বে। ক্লিনিক্যাল ইউজেস অফ prostaglandin analog নামগুলি ভালো করে পড়বে। মিসোপ্রোস্টল, এটা আমরা পড়েছিলাম পেপটিক আলসার ডিজিজে। It is used in the prevention of NSAID induced peptic ulcer. যেহেতু NSAID দিলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায়, এজন্য প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বন্ধ হয়ে যাওয়ার কারণে তখন তো প্রোটেক্টিভ ইফেক্ট গুলি থাকে না। আমরা তো একটু আগে পড়েছি প্রোটেক্টিভ ইফেক্ট মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমানো, বাইকার্বনেট, মিউকাস আর ব্লাড ফ্লো বাড়ানো। আমরা যদি NSAID দেই, এই চারটে ইফেক্ট তো অপোজিট হয়ে যাবে। তখন আমরা একটা প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যানালগ দিব যাতে এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা যে ওই সাইটোপ্রোটেক্টিভ ইফেক্টটা করতে পারে। ইন কেস অফ পেপটিক আলসার, ল্যাটানোপ্রোস্ট, it is an analog of prostaglandin F2 alpha. It is used in glaucoma. মাঝে মাঝে প্রশ্ন আসে যে গ্লুকোমাতে ব্যবহার করা হয় এমন কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের নাম লিখো, তখন এই তিনটা নাম লিখবে: ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট and ট্রাভোপ্রোস্ট. These three drugs used in glaucoma. তিনটাই হলো prostaglandin F2 alpha analog. Now the next is epoprostenol. It is prostaglandin I2 analog and used in pulmonary hypertension. Pulmonary hypertension এ এই prostaglandin I2 টা কি করে? ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। মিসোপ্রোস্টল নামগুলি ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, ট্রাভোপ্রোস্ট আর ইপোপ্রোস্টিনল হলো prostaglandin I2 analog used in pulmonary hypertension. Epoprostenol. Now the obstetric use. Obstetric use at first is dinoprostone. Dinoprostone. It is a prostaglandin E2 analog. Vaginally দেওয়া হয়। কেন দেওয়া হয়? Inducing abortion in the second trimester of pregnancy. কোনো কারণে যদি প্রেগন্যান্সি কন্টিনিউয়েশন মায়ের জন্য হার্মফুল হয়, তখন তো লেবার ইনডিউস করতে হয় অ্যাবর্শন, তখন এটা দেওয়া হয়। এটা ভ্যাজাইনালি দেওয়া হয়, আর ভ্যাজাইনাল।
মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে দেওয়া হয় যাতে ইউটেরাসটা কন্ট্রাক্ট করে অ্যাবর্টেড ফিটাসটা ডেলিভারি হয়। বিনাইন হাইড্রোটিফর্ম মোলে দেওয়া হয়। আর লেবার ইন্ডাকশনের সময় রাইপেনিং অফ সার্ভিক্স, আমরা তো জানি যে ইন্ডাকশন অফ লেবারে পর একটা ইম্পর্টেন্ট ইফেক্ট হলো যে সার্ভিসটা রাইপেনিং হতে হবে, এই জন্য আমরা ডিনোপ্রোস্টন ভ্যাজাইনালি ব্যবহার করি। Ripening of the cervix for induction of labor in patient at or near term. Term মানে ডেলিভারি হবে পেশেন্টের, এখন এরকম পেশেন্টের ক্ষেত্রে সার্ভাইকাল রাইপেনিং এর জন্য ব্যবহার করি আমরা। ডিনোপ্রোস্টন, এটা কিন্তু অস্পিতে আসে, রিটেনেও আসতে পারে। Now the next is কার্বোপ্রোস্ট, এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ কার্বোপ্রোস্ট। তাহলে তিনটার নাম কি কি? ডিনোপ্রোস্টন, কার্বোপ্রোস্ট এন্ড মিসোপ্রোস্টল, এই তিনটা অবস্টেটিক ইউজ হয়। কার্বোপ্রোস্ট আমরা কখন ব্যবহার করি? ইনডিউস সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন এন্ড কন্ট্রোল পোস্টপার্টাম হেমোরেজ। যেহেতু ইউটেরাইন মাসলকে কন্ট্রাক্ট করে, পোস্টপার্টাম হেমোরেজও আমরা ব্যবহার করতে পারি। মিসোপ্রোস্টলও ব্যবহার করি। মিসোপ্রোস্টল কার সাথে কম্বিনেশন করা হয়? মিফেপ্রিস্টন। মিফেপ্রিস্টন নামক ড্রাগের সাথে মিসোপ্রোস্টলটা কম্বিনেশন করে আর্লি অ্যাবর্শন, মানে ধরো ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন বলে, তখন এই কম্বিনেশনটা ব্যবহার করা হয়। মিফেপ্রিস্টন কিন্তু কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ না, এটা হলো একটা অ্যান্টিপ্রোজেস্টিন। আমরা জানি যে প্রোজেস্টেরন যে হরমোনটা আছে ওটা নরমালি প্রেগন্যান্ট ইউটেরাসে কি কাজ করে? টপোলাইটিক হিসেবে কাজ করে, যাতে ইউটেরাসের কন্ট্রাকশন না হয়, ইউটেরাসটা যাতে রিল্যাক্সড থাকে। এজন্য প্রোজেস্টেরনের একটা ইম্পর্টেন্ট রোল আছে। দেখবে যে যেসব পেশেন্টের থ্রেটেন অ্যাবর্শনের হিস্ট্রি আছে বা ফার্স্ট ট্রাইমেস্টারে কিছুটা ব্লিডিং হলো, ওই পেশেন্টকে কি দেয়? দেখবে যে জেস্টিনল বা প্রোজেস্টেরনের একটা প্রিপারেশন দেয় যে সব সময় খাবে। কেন দেয়? প্রোজেস্টেরনের একটা টপোলাইটিক ইফেক্ট আছে, এটা ইউটেরাইন কন্ট্রাকশনটাকে ইনহিবিট করে রাখে। তো আমি যদি অ্যাবর্শনটাকে ইনডিউস করতে চাই তাহলে কি দেই? এই অ্যান্টিপ্রোজেস্টিন, এটা হলো প্রোজেস্টেরনের অ্যান্টাগনিস্ট মিফেপ্রিস্টন, এর সাথে মিসোপ্রোস্টলের একটা কম্বিনেশন দিয়ে অ্যাবর্শন ইনডিউস করা হয়। এটা মনে রাখবে, মিফেপ্রিস্টনটা অ্যান্টিপ্রোজেস্টিন, এটা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের মধ্যে লিখে দিবে না। ইট ইজ এ অ্যান্টিপ্রোজেস্টিন, মানে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের, ওই প্রোজেস্টেরনের অ্যান্টাগনিস্ট একটা। মে 2019 এ একটা কোশ্চেন এসেছিল, ব্রিফলি এক্সপ্লেইন দ্য রোল অফ ইকোসাইনার্স ইন ক্লিনিক্যাল ফার্মাকোলজি। যেহেতু এখানে ইকোসাইনার্স বলেছে, এখানে সবই আসবে, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন, লিউকোট্রিনস, গ্লাইকোজেন, সবকিছুর ক্লিনিক্যাল ফার্মাকোলজি। যেহেতু এটাতেই 3.5 মার্কস ছিল, এটা একটু ইলাবোরেটলি করতে হবে। এটা আমি রিভিউ ক্লাসে পড়িয়েছিলাম যখন আমি কোশ্চেন রিভিউ ক্লাস নিয়েছি। নাম্বারের উপর ভিত্তি করে কতটা বড় হবে কোশ্চেনের অ্যান্সার সেটা ঠিক হবে। যেহেতু এটাতে পুরোটাতেই 3.5, এটা খুব ইলাবোরেটলি লিখতে হবে। এখন আসো কিভাবে লিখবে এটা। প্রথমে লিখবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে কি করে, কোন ড্রাগ কি করে। Misoprostol is an orally active synthetic analog of prostaglandin E1. কেন ব্যবহার করি আমরা? For the prevention of NSAID-induced peptic ulcer. শুধু প্রিভেনশনের জন্য না, NSAID এর কারণে যদি পেপটিক আলসার হয়েও যায় তখনও আমরা দিই। রেসপিরেটরি সিস্টেমে আমরা কোন ইকোসাইনার্সটা ব্যবহার করি? কার এগেইনস্টে ব্যবহার করি? লিউকোট্রিনস, কারণ আমরা জানি লিউকোট্রিনস হলো bronchoconstriction করে। So we use leukotriene receptor inhibitors or antagonists, Jafilucas, Montelukas for asthma. সিস্টেম ওয়াইজ দিবে তাহলে ড্রাগ বেশি মনে পড়বে। নেক্সট হলো মোস্ট ইম্পর্টেন্ট, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। অ্যাবর্শনের জন্য আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আর F2
আলফার অ্যানালগ ব্যবহার করি। একটু আগে পড়লাম আমরা যে ডিনোপ্রোস্টন, it is a synthetic preparation of prostaglandin E2, is approved for inducing abortion in the second trimester of pregnancy, for missed abortion, for benign hydatidiform mole, and for ripening of cervix, for induction of labor in patient at or near term. তার মানে কতগুলি ব্যবহার হলো? Inducing abortion, missed abortion, hydatidiform mole, and ripening of cervix. We also use an analog of prostaglandin F2 alpha, carbopost, to induce second trimester abortion and also to control the postpartum hemorrhage. Facilitation of labor, লেবারটাকে facilitate করার জন্য কি কি ব্যবহার করি? Analogs of prostaglandin E2 and F2 alpha. And local application, vaginally, per vaginally. ডিনোপ্রোস্টনটা কেন ব্যবহার করি? টু প্রমোট লেবার। কিভাবে? বাই রাইপেনিং অফ দিস সার্ভিস। ডিনোপ্রোস্টন লোকালি ব্যবহার করা হয়। ডিসমেনোরিয়া মানে মেনস্ট্রুয়েশনের সময় যে অ্যাবডোমিনাল পেইনটা হয় ওটাকে বলে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়াতে কি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আর F2 টা কি করে? এন্ডোমেট্রিয়াল সিনথেসিসটাকে বাড়িয়ে দেয়। এজন্য ইউটেরাসের কন্ট্রাকশনের কারণে খুব বেশি ইসকেমিক পেইন হয়। এক্ষেত্রে আমরা NSAID ব্যবহার করি। Increase endometrial synthesis of prostaglandin E2 and F2 alpha during menstruation. So uterus contraction হয়, ischemic pain হয়। ডিসমেনোরিয়াতে আমরা NSAID ব্যবহার করি। এটাও ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে দেওয়া যাবে, কারণ NSAID টা কি করে? ইকোসাইনার্সের ফর্মেশনটাকে বন্ধ করেই তো কাজ করে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা কি ব্যবহার করি? অ্যালফোস্ট্যাটিন, এটা হলো একটা prostaglandin E1 analog. It is a second-line treatment of erectile dysfunction. Route of administration টা কি? Intracavernosal injection or urethral suppository. MCQ এ কিন্তু আসতে পারে। Alfostatin. It is used in the treatment of erectile dysfunction. এগুলি সব দিবে যদি এই কোশ্চেনটা রিপিট হয়। পালমোনারি হাইপারটেনশনে আমরা ইকোপ্রোস্টিনল ব্যবহার করি, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 অ্যানালগ। It lowers the pulmonary vascular resistance. Patent ductus arteriosus. Patency of fetus ductus arteriosus depends on COX-2 derived prostaglandin E2. ফিটাসের যে ডাক্টাস আর্টেরিওসাসটা প্যাটেন্ট থাকে ওটার জন্য এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টা দায়ী। যখন ফিটাস ডেলিভারি হয়ে যায় তখন দেখা যায় আস্তে আস্তে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 লেভেলটা কমে যায় মেটাবলিজমের কারণে, যার কারণে তখন ডাক্টাস আর্টেরিওসাসটা স্পন্টিনিয়াসলি ক্লোজার হয়ে যায়। কিন্তু কোনো কোনো ফিটাসের বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এই ডাক্টাস আর্টেরিওসাসটা ক্লোজ হচ্ছে না, ডিলে হচ্ছে। তখন আমরা কি করি? একটা কক্স ইনহিবিটর দিই যাতে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টা আর ফর্মেশন না হয়। আমরা এন্ডোমিথাসিনটা ব্যবহার করি এই ক্ষেত্রে। মনে রেখো যে বাচ্চাদের ক্ষেত্রেও যদি দেখো যে একটা বাচ্চা এন্ডোমিথাসিন পাচ্ছে, তুমি কি ভাববে? যে হয়তো এই বাচ্চাটার প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস আছে, ডাক্টাস আর্টেরিওসাসটা এখনো ক্লোজ হয়নি, ওটা ক্লোজ করার জন্য বাচ্চাটাকে এন্ডোমিথাসিন দেওয়া হচ্ছে। এন্ডোমিথাসিন ইনহিবিট দ্য সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন E2. তাহলে যদি আসে রোল অফ ইকোসাইনার্স ইন ক্লিনিক্যাল ফার্মাকোলজি, দেখো কত কিছু দিতে হবে। প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসে কেন ব্যবহার করি, পালমোনারি হাইপারটেনশনে, মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, তারপরে রেসপিরেটরি ট্র্যাক্টে, এগুলি সব সুন্দর করে দিবে। এখন আসো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটরস আমরা কি কি ব্যবহার করি। প্রথমে যে আমি ফিগারটা দেখালাম, যে বললাম ফসফোলাইপেজ এইটুকে কে ইনহিবিট করে?
একটু পড়েছিলাম না যে কর্টিকোস্টেরয়েড স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দ্যাট মিন্স কর্টিকোস্টেরয়েড ইনহিবিট দ্য ফসফোলাইপেজ A2 যার কারণে মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড সিনথেসিস হবে না। আরেকটা কি ব্লকার ব্যবহার করতে পারি আমরা NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটা কি করবে কক্স এনজাইমটাকে ইনহিবিট করবে যার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন থ্রম্বোসিন সিনথেসিস হবে না। অ্যাসপিরিনও আমরা ব্যবহার করি। অ্যাসপিরিন ইজ অ্যান ইরিভার্সিবল কক্স ইনহিবিটর আর আদার্স NSAIDs inhibit COX reversibly। তাহলে এই তিনটা দিবে কর্টিকোস্টেরয়েড NSAIDs অ্যাসপিরিন। এটা মনে হয় একবার রিটেনে এসেছিল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটরস কি কি আছে। এটা ভাইবাতেও হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে, তখন একটু খেয়াল করে চিন্তা করে বলবো যে ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে, কক্স কে ইনহিবিট করে। প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যাডভার্স এফেক্ট কি কি হতে পারে? হাইপারটেনশন হতে পারে, হাইপোটেনশন হতে পারে, ডায়রিয়া হবে, ভমিটিং হবে যেহেতু এটা জিআইটি মর্টিলিটিটাকে বাড়ায়, ফিভার হবে। আমরা কি পড়লাম একটু আগে যে প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে আমাদের ফিভার হয়, ব্রঙ্কোস্পাজম হবে, থ্রম্বোসিন A2 ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, ফ্লাশিং মানে ভেসোডাইলেশন হওয়ার কারণে ফ্লাশিং হবে। তাহলে আমাদের এই প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টানয়েড থেকে এগুলি পড়তে হবে। এখান থেকে অলরেডি অনেক রিটেন কোশ্চেন এসেছে, সো কেয়ারফুলি পড়বে যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। এখন আসুন কেস স্টাডি। A 35-year-old man visit his family practitioner. Key complaints ছিল raised itchy wheals on his arm and leg, মানে তার হাতে পায়ে raised itchy তিনটা বৈশিষ্ট্য, লাল হবে, raised হবে এবং itchy হবে, চাকার মতো হচ্ছে। কেন হচ্ছে? সে 2 দিন আগে কি খেয়েছিল? কি একটা ফিশ খেয়েছিল, স্পাইসি মিল। তারপর সকালে উঠে দেখে যে তার হাতে পায়ে এরকম হচ্ছে। কেন হচ্ছে? তার মানে এখন আমরা কি করব? কি রিলিজের কারণে রেড রেস্ট ইচি হুয়েলস হয়? হিস্টামিন রিলিজের কারণে। পেশেন্টের হিস্ট্রি আগেও ছিল, এজন্য সে ওভার দি কাউন্টার অ্যান্টিহিস্টামিন খেত। কেস স্টাডিগুলি একবার হলেও রিডিং করবে। এটা ক্যাটজাংয়ের শুরুতে থাকে কেস স্টাডি, একদম চ্যাপ্টারের শেষে থাকে কেস স্টাডির অ্যান্সার। পেশেন্টের কি হয়েছিল? আর্টিকেরিয়া ডিউ টু ফুড অ্যালার্জি। সে আগে থেকে যে অ্যান্টিহিস্টামিন খেত, এখন অ্যান্টিহিস্টামিন দিয়ে ফুললি কন্ট্রোল হচ্ছিল না, এই জন্য তাকে কি দেওয়া হয়েছে? ওরাল কর্টিকোস্টেরয়েড। আসলে হিস্টামিন কি? হিস্টামিন ইজ আ বায়োলজিক্যালি অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে? L-histidine থেকে হিস্টামিন আসে। It is an important mediator of urticaria and inflammatory reaction. গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনেও একটা ইম্পর্টেন্ট রোল আছে। কেন? আমরা তো H2 ব্লকার ব্যবহার করি না পেপটিক আলসার ডিজিজে, হিস্টামিন রিসেপ্টর ব্লকার। হিস্টামিনটা কি করে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে বাড়ায়। Histamine also acts as a neurotransmitter and neuromodulator. And newer evidence indicates that histamine also play a role in immunofunction and chemotaxis. এখন তোমাদের জন্য একটা পড়া হলো name the drugs that cause release of histamine. একটা নাম বলতে পারবে এখন? সিএনএস এ পড়েছিলাম। কোন কোন ড্রাগ হিস্টামিন রিলিজ করে? এটা অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অস্পিটা দেখবে বারবার এটা আসে ঘুরে ফিরে। দু একটা ড্রাগের নাম বলো, কে বলবেন?
রোল নাম্বার 52 সাহারা আলমগীর, বলতে পারবে? দুই একটা বলো। আমরা সিএনএস একটা পড়েছি, অপিওয়েড অ্যানালজেসিক যখন পড়েছি, কে হিস্টামিন রিলিজ করে? রোল 7 আছো? রোল 52। এখন পড়া ধরলাম দেখি সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা পড়েছি তো মরফিন হিস্টামিন রিলিজ করে না? আর নিউরোমাসকুলার জাংশন ব্লকারের মধ্যে কে হিস্টামিন রিলিজ করে? এই নামগুলি আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো। আজকে কি বার? আজকে হলো বুধবার, সানডেতে পড়া ধরবো। আমাদের বডিতে হিস্টামিনের 4 ধরনের রিসেপ্টর আছে, H1 2 3 4। দেখো এই যে H2 টা থাকে গ্যাস্ট্রিক মিউকোজাতে, এজন্য আমরা H2 ব্লকার ইউজ করি পিইউটিতে। বাকিগুলো দেখো H1 টা স্মুথ মাসল, এন্ডোথেলিয়াম রিং। H3 হলো অটো রিসেপ্টর, H4 থাকে ইউসিনোফিল, নিউট্রোফিল। রিটেনের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এনলিস্ট দ্য অ্যান্টিহিস্টামিন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ওভার ফার্স্ট জেনারেশন। দেখো ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলির নাম খুব ভালো করে মুখস্থ করবে। ডাইমেনহাইড্রিনেট, ডাইফেনহাইড্রামিন, সাইক্লিজিন, মেক্লিজিন, ব্রোমফেনিরামিন, ক্লোরফেনিরামিন এন্ড প্রোমিথাজিন। আমরা যে কমনলি একটা ড্রাগ প্রেসক্রাইব করি অথবা খাই হিস্টাসিন, ওটা হলো এই ক্লোরফেনিরামিন। ক্লোরফেনিরামিন এই নামগুলি স্পেলিং সহ খুব ভালো করে পড়বে। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে কি কি আছে? হেক্সোফেনাডিন, লোরাটেডিন, ডেসলোরাটেডিন আর সেট্রিজিন। এখন আরেকটা বের হয়েছে লিভোসিট্রিজিন। তোমরা এই চারটাই মনে রাখো। মে 2019 এ আরেকটা কোশ্চেন এসেছিল, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ হিস্টামিন। কি লিখবে? হাইপারটেনশন করে, ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, ইচিং, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে বাড়ায়, সিডেশন করে, অ্যান্টি-নশিয়া অ্যান্টি-ইমেটিক ইফেক্ট আছে, যার কারণে আমরা নশিয়া ভমিটিং এ ব্যবহার করি। অ্যান্টি পার্কিনসনিজম ইফেক্ট আছে ডাইফেনহাইড্রামিনে, অ্যান্টি মাস্কেরেনিক ইফেক্ট আছে, অ্যাড্রেনাল রিসেপ্টর ব্লকিং অ্যাকশন আছে, সেরোটোনিন ব্লকিং ইফেক্ট আছে, লোকাল অ্যানেস্থেটিক্স ইফেক্টও আছে ডাইফেনহাইড্রামিন আর প্রোমিফাজিনের। দেখো এখানে ক্যাটচাং এর একটা টেবিল, এখানে কি কি আছে এটা বলে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন ড্রাগের নামগুলো। দেখো এগুলি হলো মার্ক সিডেশন করো। কোনটা কোনটা? ডাইমেনহাইড্রামেট, ডাইফেনহাইড্রামিন, এগুলি হলো মার্ক সিডেটিভ ইফেক্ট আছে। কখন ব্যবহার করা হয়? অ্যান্টি মোশন সিকনেস অ্যাক্টিভিটিতে। আর সেকেন্ড জেনারেশন গুলির ডিউরেশন অফ অ্যাকশন গুলি লঙ্গার, ওয়ান্স ডেইলি ডোজ দিলেও হয়। দেখো লঙ্গার অ্যাকশন। আর এখানে যে প্লাসগুলি দেওয়া, এই প্লাসগুলি হলো অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি। যে ফার্স্ট জেনারেশনে অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি আছে, সেকেন্ড জেনারেশনের একটারও নেই। H1 রিসেপ্টর অ্যাক্টিভেট হলে কি হয়? এক্সোক্রাইন সিক্রেশন বাড়ে, হাঁচি হয় না অনেক, সিক্রেশন সব বাড়ে, নাসাল, ব্রঙ্কিয়াল মিউকাস, ব্রঙ্কিয়াল স্মুথ মাসলে কনস্ট্রিকশন হবে,
কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হবে? ব্লাড প্রেশারটা কমে যাবে বাই ভেসোডাইলেশন। স্কিনে কি হবে? এটাকে বলে ট্রিপল রেসপন্স, ওয়েল ফর্মেশন, reddening due to local vasodilation and flare. রেড হবে, রেস্ট হবে, ইচি হবে। কখন কখন আমরা অ্যান্টিহিস্টামিন দেই? অ্যালার্জিক রিঅ্যাকশনে দেই, অ্যালার্জিক রাইনাইটিস, হে ফিভার অথবা আর্টিকেরিয়া। অ্যানাফাইলেকটিক শকেও দেই, মনে রেখো। মোশন সিকনেস এন্ড ভেস্টিবুলার ডিস্টারবেন্সে দেই। মোশন সিকনেসে কিন্তু তুমি একটা পেশেন্ট তোমার কাছে আসলো, পেশেন্ট না, ধরো তোমার কোনো আত্মীয় বললো সে জার্নি করতে পারে না, মোশন সিকনেস হয়, বমি হয়, তাকে তুমি যে কোনো ড্রাগ দিলে কিন্তু হবে না, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনই দিতে হবে, যেগুলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। কি কি এর মধ্যে? ডাইফেনহাইড্রামিন, প্রোমিথাজিন, ডাইমেনহাইড্রানেট, সাইক্লিজিন, মেক্লিজিন। আমরা এটা অ্যান্টি ইমিটিকেও পড়েছিলাম যে মোশন সিকনেসের জন্য কোন কোন ড্রাগ ইফেক্টিভ। পাঁচটা নাম খুব ভালো করে মনে রাখবে। আর নয়শা ভমিটিং অফ প্রেগন্যান্সিতে কি কি দেওয়া হয়? সাইক্লিজিন দেওয়া হয়, মেক্লিজিন দেওয়া হয় অ্যান্টিহিস্টামিনের মধ্যে, সাইক্লিজিন আর মেক্লিজিন। আরেকটা দেওয়া হয় ডক্সিলামিন, প্রেগন্যান্সিতে ডক্সিলামিনটাও দেওয়া হয়, ইট ইজ এ H1 ব্লকার। ডক্সিলামিনের সাথে পাইরিডক্সিনের একটা কম্বিনেশন করে নশিয়া ভমিটিং অফ প্রেগন্যান্সিতে ব্যবহার করা হয়। দেখো এখানে জাস্ট ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের কিছু ডিফারেন্স দেওয়া আছে। যে ডাইফেনহাইড্রামিনটা কি করে? এটাও H1 রিসেপ্টরকে ব্লক করে, সিট্রিজিনও H1 রিসেপ্টরকে ব্লক করে। But diphenhydramine also block the muscarinic and alpha adrenoreceptor and it is highly sedative. কিন্তু সেকেন্ড জেনারেশন এই মাস্কারিনিক আর আলফা রিসেপ্টরকে ব্লক করে না। ইন্ডিকেশনেরও কিছু ডিফারেন্স আছে। দেখো ফার্স্ট জেনারেশন কিন্তু সিডেটিভ হিসেবেও ব্যবহার করা হয়। অনেকে দেখবে ঘুম আসে না, একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিচ্ছে, সিডেটিভ হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টি ইমিটিক হিসেবে, অ্যান্টি মোশন সিকনেস ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। আর ফিভার আর্টিকেরিয়া, হে ফিভার আর্টিকেরিয়াতে তো ব্যবহার করা হয়। আর সেকেন্ড জেনারেশন কিন্তু এই অ্যান্টি মোশন সিকনেস বা অ্যান্টি ইমিটিক ইফেক্ট গুলি নেই, এটা শুধু হে ফিভার আর আর্টিকেরিয়াতে ব্যবহার করা হয়। ফার্স্ট জেনারেশনের ডিউরেশন অফ অ্যাকশনটা কম, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন 4 to 6 আওয়ার। আর সেকেন্ড জেনারেশন 12 to 24 আওয়ার্স, ওয়ান্স ডেইলি ডোজিং এনাফ। সেকেন্ড জেনারেশনও সিডেশন করে কিন্তু ফার্স্ট জেনারেশনের চেয়ে কম। ফার্স্ট জেনারেশন ড্রাগস আর মার্ক মানে হাইলি সিডেটিভ। আর যেহেতু এটা মাস্কারিনিক আর আলফা রিসেপ্টরকেও ব্লক করে, তার কারণে আমরা কিছু সাইড ইফেক্ট পাবো, যেমন অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আলফা রিসেপ্টরকে ব্লক করার জন্য, আর মাস্কারিনিক রিসেপ্টরকে ব্লক করার জন্য সে ইউজুয়াল সাইড ইফেক্ট গুলি পাবো, ড্রাই মাউথ, ব্লাড ফিশন, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন। ঠিক আছে, এই চার্টটা দেখবে, এটাও ক্যাটজাঙে আছে চ্যাপ্টারের শেষে। অ্যান্টিহিস্টামিনের অ্যাডভার্স ইফেক্ট কি কি হয়? ড্রাউজিনেস হয়, ইউরিনারি রিটেনশন হয়, যেগুলি ফার্স্ট জেনারেশন ওই ক্ষেত্রে, তার ক্ষেত্রে হবে ট্যাকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, ভার্টিগো হতে পারে, ড্রাই মাউথ হবে, অ্যাপেটাইট বেড়ে যাবে। আমরা জানি যে H1 রিসেপ্টরটা কিন্তু অ্যাপেটাইটের সাথে রিলেটেড, ওখানে একটা অ্যাপেটাইট সেন্টার আর স্যাটাইটি সেন্টার থাকে। যখন অ্যাপেটাইট সেন্টার আর স্যাটাইটি সেন্টার একটা ব্যালেন্সড থাকে তখনই অ্যাপেটাইটটা কি নরমাল থাকে। ওই ইমব্যালেন্সের কারণে অ্যাপেটাইট বেড়ে যায়। দেখো একটা ইম্পর্টেন্ট রিটেন এন্ড ভাইবা কোশ্চেন হলো অ্যাডভান্টেজেস অফ সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ওভার ফার্স্ট জেনারেশন। দেখো আমরা দেখাচ্ছি এখানে যে ফার্স্ট জেনারেশন কতগুলি রিসেপ্টরকে ব্লক করে, কোলিনার্জিক রিসেপ্টরকে ব্লক করে,
এই জন্য আমরা ড্রাই মাউথ, ইউরিনারি রিটেনশন, সাইনাস ট্যাকিকার্ডিয়া পাবো। আলফা রিসেপ্টরকে ব্লক করে, যার কারণে আমরা হাইপোটেনশন, ডিজিনেস, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া পাবো। সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে, যার কারণে অ্যাপিটাইট বেড়ে যাবে। হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করার কারণেও অ্যাপিটাইট বেড়ে যায়। হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করার জন্য আমরা তার থেরাপিউটিক ইফেক্টগুলি পাবো, যেমন অ্যালার্জিক ইনফ্লামেশন কমবে, ইচিং কমবে, স্নিজিং, রাইনোরিয়া কমবে। কিন্তু অ্যাডভার্স ইফেক্ট কি পাবো? সিডেশন আর ইনক্রিজ অ্যাপেটাইট। তাহলে সেকেন্ড জেনারেশনের অ্যাডভান্টেজ হলো সেকেন্ড জেনারেশন গুলি হাইলি H1 সিলেক্টিভ, রিলেটিভলি নন সিডেটিভ, একেবারে কিন্তু নন সিডেটিভ না, রিলেটিভলি ফার্স্ট জেনারেশনের চেয়ে কম সিডেটিভ। ডিউরেশন অফ অ্যাকশনটা লঙ্গার, অ্যাবসেন্স অফ অ্যান্টিকোলিনার্জিক অ্যাডভার্সিভ, কারণ ও কোলিনার্জিক মাস্কুলিনিক রিসেপ্টরকে ব্লক করে। এগুলি হলো সেকেন্ড জেনারেশনের অ্যাডভান্টেজ ওভার ফার্স্ট জেনারেশন। এটা রিটেন ভাইবা হিসাব জন্য ইম্পর্টেন্ট। হসপিতে একটা কোশ্চেন এসেছিল, টারফেনাডিনের ড্রাগ ইন্টারঅ্যাকশন। টারফেনাডিন হলো একটা প্রোড্রাগ, টারফেনাডিন থেকে হেক্সোফেনাডিন হয়। ইট ইজ এ H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা নন সিডেটিভ হিসেবে প্রথম আবিষ্কার হয়েছিল, ফার্স্ট নন সিডেটিভ H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে প্রথমে আবিষ্কার হয়েছিল টারফেনাডিন, কিন্তু পরে এটা উইথড্রল করে নেওয়া হয় এটা কার্ডিওটক্সিক ইফেক্টের কারণে। নামটা অবশ্য মনে রাখবে, টারফেনাডিন। It is the first H1 receptor antagonist. It was a prodrug, টারফেনাডিন থেকে পরে হেক্সোফেনাডিন হয়। হসপিতে এসেছিল যে টারফেনাডিনের সাথে ইরাইথ্রোমাইসিন দিলে কি হবে? অ্যান্সারটা হবে যে কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে ডিউ টু প্রলং QT ইন্টারভ্যাল। এই জন্য টারফেনাডিনটা এখন ব্যান হয়ে গেছে, মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এগুলো একটু ভালো করে পড়ো। আমি চেষ্টা করেছি সব ধরনের প্রশ্নের